আমি হলাম নেক্সট ডোর নেভার, সবারই নেক্সট ডোর নেভার। ইরফান পাঠান বলেছিল নাকি মিঠুনদাকে দেখে আমি এসেছি, মিঠুনদা যখন পেরেছে আমিও পারবো। আমি একটা রেভলিউশন, বাই লুকস বাই কে ট্যালেন্ট বিক্রি হবেই। আপনি কিভাবে কিরম দেখতে ডাজন্ট ম্যাটার। পরের জেনারেশনকে বুঝিয়ে দিচ্ছি না ইউ ক্যান ফাইট। তো ডান্স তো সবাই উপর দিয়ে করে, বললাম না আমি পা দিয়ে ডান্স করি। ইউ ক্যান সি অনলি মাই লেগস ডান্স। নিউ জেনারেশনের জন্য আপনার বার্তা। আমাকে অনেকে বলে বায়োপিক বানান, আমি বলবো না বানাবেন না, আমি বানাতে দেবো না। কেন? এই কারণে, কেন আমি যা কষ্ট পেয়েছি মানুষ হিসেবে সেটাকে সহ্য করে আবার লড়ে দাঁড়ানোর ক্ষমতা অনেকেরই কম হবে। তারা যেন ভেঙে না যায়। কিন্তু একটা জিনিস আমি তাদের বলবো, কে স্বপ্নে আতেই হ্যাঁ সাকার হোনে কে লিয়ে। স্যার কেমন আছেন সেটা বলুন। অনেক ভালো, আগের থেকে শরীর অনেক ভালো। অনেক ধন্যবাদ যে আমাদের এখানে সময় দেওয়ার জন্য আজকে। কারণ আমাদের পডকাস্ট শুরুর সময় যে ইন্টারভিউগুলো আমার নিজের একটা স্বপ্নের মধ্যে ছিল, তার মধ্যে আপনি ছিলেন। আমি বুঝতে পারছি না এখনো পর্যন্ত বাস্তবে আছি না স্বপ্নের মধ্যে আছি। এখন কত বড় হিট হয়ে গেছে তোমার চ্যানেল, ইটস বিগ গেট। থ্যাংক ইউ। আপনার বিখ্যাত সিনেমা ডিস্কো ডান্সার, সেটা সোভিয়েত ইউনিয়নে নাকি সেকেন্ড হাইয়েস্ট গ্রস কালেকশন ছিল। তো আপনার কি মনে হয় যে আপনার কোন জায়গাটা মানে কোন দিকটা মানুষের কাছে এতটা অ্যাকসেপ্টেড হলো? কোনটা আপনার স্ট্রং পয়েন্ট হয়ে রইল? নেক্সট বয় ফিলিংটা, নেক্সট ডোর নেভার। কানেকশন। আমি হলাম নেক্সট ডোর নেভার, সবারই নেক্সট ডোর নেভার। যা মিঠুনদা যদি পারে আমি পারবো না কেন? ইরফান পাঠান বলেছিল নাকি মিঠুনদাকে দেখে আমি এসেছি, মিঠুনদা যখন পেরেছে আমিও পারবো। আমি একটা রেভলিউশন। ডেফিনেটলি। রেভলিউশন ইন দ্য সেন্স বাই লুকস বাই কে ট্যালেন্ট বিক্রি হবেই। আপনি কিভাবে কিরম দেখতে ডাজন্ট ম্যাটার। সেইটা আমি এস্টাবলিশ করে দিয়েছি কি আপনার রং ফর্সা হতেই হবে। অবশ্য সেই সময় আমি কষ্ট পেয়েছি, কিন্তু আমার পরের জেনারেশনকে বুঝিয়ে দিচ্ছি না ইউ ক্যান ফাইট। আমি কষ্ট পেয়েছি কি আপনাকে সব ফর্সা হতে হবে, ঠোঁটে লাল করতে হবে, মানে কাপড় জামা পরলে একটা ভদ্র সুন্দর দেখতে হবে, সেগুলো তো ছিল না আমার মধ্যে। যার ফলে আমাকে সেটা ফাইট করে বেরিয়ে এসে তখন ভাবতাম কি করব, ভগবানকে বলতাম ভগবান তুমি এই গাছ রংটা ছেঁচে সাদা করে দিতে পারো না? তো ভগবান বললো না পারি না। তখন বললাম কী করলে হবে? তা বললাম কি ডান্স করলে। ডান্স করে কি করে? তো ডান্স তো সবাই উপর দিয়ে করে, সব ডান্সার এইটুকুর মধ্যে। আমি বললাম না আমি পা দিয়ে ডান্স করব। ইউ ক্যান সি অনলি মাই লেগস ডান্সিং। তাহলে লোক আর আমার রং দেখবে না, আমার পা দেখবে। অ্যান্ড তাই হলো। অ্যান্ড দ্যাটস হোয়াট হ্যাপেন্ড। लोग बोलता हम बोल अरे बाप रे क्या डांस करता है, इनका पैर दिख नहीं सकते आप। एंड दैट बिकेम ए रेज। আমাদের এই যে পডকাস্টের যে অডিয়েন্স আছে, তাদের প্রায় 80% অডিয়েন্স 25-এর নিচে। নিউ জেনারেশনের জন্য আপনার বার্তা। আমার এত বছরের আমার কষ্ট, আমাকে অনেকে বলে বায়োপিক বানান, আমি বলবো না বানাবেন না, আমি বানাতে দেবো না। কেন? এই কারণে, কেন আমি যা কষ্ট পেয়েছি সেই কষ্ট একটা মানুষ হিসেবে সেটাকে সহ্য করে আবার লড়ে দাঁড়ানোর ক্ষমতা অনেকেরই কম হবে। তারা যেন ভেঙে না যায়, সেই জন্য বলি আমার বায়োপিক করবেন না। করলে কি তারা দেখে দেখে হয়তো হতাশ হয়ে নিজে মুছড়ে পড়বে। কিন্তু একটা জিনিস আমি তাদের বলবো, কে স্বপ্নে আতেই হ্যাঁ সাকার হোনে কে লিয়ে। স্বপ্ন আসেই সফল হবার জন্য, কিন্তু স্বপ্নকে সফল করতে গেলে কিছু কিছু আউটলাইন গাইডলাইন আছে। আমি বলি খুদ সো জানা লেকিন আপনে স্বপ্নों को सोने नहीं देना। কি বলি, কে নিজে শুয়ে পড়বি কিন্তু দেখি যেন তোর স্বপ্ন শুয়ে না পড়ে।
তাকে অলওয়েজ জাগিয়ে রাখবি। দ্যাট ইজ দ্য ফার্স্ট প্রিন্সিপাল অফ ইয়োর লাইফ, ইয়োর ডেস্টিনেশন। আমাকে ওখানে পৌঁছতে হবে। ওখানে পৌঁছতে গেলে একটা স্বপ্ন তৈরি হচ্ছে, কি রাত্রিবেলা শুয়ে পড়ে স্বপ্ন ঘুমিয়ে পড়ছে, দেন এখন থেকে বলে রাখছি উইল বি এ ফ্লপ। হুম। তুই শুয়ে পড়বি কিন্তু তোর স্বপ্ন কিন্তু জেগে রয়েছে, দেন आई कैन गारंटी विल बी ए सक्सेसफुल मैन। স্বপ্ন কো সোনে नहीं देना, खुद सो जाना। যেটা আমি করেছি, আমি আমার স্বপ্নকে ধাওয়া করে চলেছি, কোনোদিন ঘুমোতে দিইনি। যেটা ধরেছি শেষ অবধি লড়েছি। স্বপ্ন কো সোনে नहीं दिया मैंने। এটাই আমার কাছে সব থেকে বড়। যেমন আমার হুম। আমাকে বলে না আপনি তো খুব নম্র বিনতি। আমি বললাম নম্র বিনয় কী ব্যাপার? দেখুন মা বাবার শিক্ষা। যেমন মা আমাকে সবাই বলতো বুক ফুলিয়ে মাথা উঁচু করে চল। আমার মা বলতেন গৌর কোনোদিন মাথা নিচু করে চলবি না, যখন চলবি মাথা নিচু করে চলবি, তাহলে রাস্তায় পাথরটা দেখতে পাবি, হোঁচট খাবি না। আপনি তো প্রচণ্ড স্ট্রাগলের মধ্যে দিয়ে এসছেন আপনার লাইফে। কোন সময়টা আপনার আজকের ডেটে মনে হয় যে স্ট্রাগলটা খুব টাফ ছিল? 70 to 72, 77, 73, 74 ওই ইনস্টিটিউটে পড়েছি। তারপরে মৃগা 50, তারপরে আবার 3 বছর মানে ইম্পসিবল টু সার্ভাইভ হয়ে গেছিল। মানে অলমোস্ট ভেবেছিলাম সুসাইড করব। তারপরে একদিন বসে বললাম না, হয়তো আমি হেরে যাব। তাই বাবা মাকে মুখ কি দেখো, আমার মা বাবা আর কী হবে, তারা তো একটা স্বপ্ন নিয়ে বেঁচে আছে। সুসাইড করবো, আইল ফাইট অ্যান্ড আমার স্বপ্নকে ঘুমোতে দেবো না, অ্যান্ড আইল মেক ইট। আমার প্রথম কথাই মনে ছিল আমার মা বাবা কী করবেন, হুম। আমার বোনরা কী করবে, কীভাবে সে আঘাতটা নেবে। সো দ্যাটস এ রং আইডিয়া। সেদিনই শেষ। তবে এসেছিল এক সময়, ফ্রাস্ট্রেশনটা এসেছিল, কিন্তু জীবনে কোনোদিন কখনোই কাউকে ছোট করে কথা বলা, কাউকে তুমি কোনদিন শুনেও নি কি আমি কোনদিন কারোর সম্বন্ধে খারাপ, ফিল্ম লাইনেও শুনবে না যে দাদা বলেছে এটাতে, কোনো দিন না। এই যেন এইখানে পলিটিক্সে এসে বুঝতে পারছি কি কত গন্ধ, কিতনা গন্ধা হো সকতা হ্যায় আদমি। আমি আরেকটা কথায় আসি, সেটা হচ্ছে যে বলা হয় রাজনীতিতে ইমোশন চলে না, কিন্তু এই যারা মোটামুটি আপনার সাথে কাজ করেছেন, আমার এই লাস্ট প্রজাপতি 2 নিয়ে অতনু বাবুর সাথে কথা হচ্ছিল, দেবদার সাথে কথা হচ্ছিল, তারা বলছিল যে আপনি প্রজাপতির গল্পটা শুনে নিজে কেঁদে ফেলেছিলেন রীতিমতো। তা এই যে ইমোশন, আপনার মনে হয় না যে রাজনীতিতে এলে ইমোশনটা আপনার ক্ষতি করতে পারে? না, করেছে কি? পর বইগুলো দেখুন, কালি কাঁদিয়েই গেছিল লোককে। পর বই দেখুন, কাবলিওয়ালা, না, আমি সন্তান। ব্যক্তি মিঠুন চক্রবর্তী আমি কথা ব্যক্তি বলছি, মিঠুনই যে বলছি। আপনি ধরুন একটা রাজনীতিবিদ হিসেবে যদি প্রচন্ড ইমোশনাল হয়ে যান, ইজ ইট গুড ফর ইওর পলিটিক্যাল ক্যারিয়ার? দেখুন, ইমোশনটা যদি সত্যি হয়, ইট ইজ গুড ফর মাই ক্যারিয়ার। কেউ যদি গ্লিসান নিয়ে কাঁদে তাহলে সেটা কি করবো বলুন। আর এই সিনেমাগুলোর গল্পের সাথে এত কানেকশন মানে কোথাও না কোথাও, যেমন সন্তানে আমার আমার ক্যারেক্টার আমার বাবার মতো ছিল। তারপরে কাবলিওয়ালা, জানাতার ইমোশনাল স্টোরি, প্রজাপতি 1, প্রজাপতি 2, সন্তান, এগুলো সব লাইন দিয়ে দেখুন, সব ভেরি ভেরি টাচি ফিল্ম। কেননা ট্রু ইমোশনের ফিল্ম, এখানে পালিয়ে যাওয়ার রাস্তা নেই। ইমোশনটা কী করে, ইমোশন কেন করবে, কেন ফেল করবে ইমোশনালি, কেন এটাকে আপনি ধরবেন না? কেন ইমোশন যদি সত্যি হয় তাহলে কেউ কোনোদিন কোথাও ক্ষতি হতে পারে না, হবেই, ভালো হবেই। নেতা মিঠুন চক্রবর্তী না অভিনেতা মিঠুন চক্রবর্তী? দুটোই এক, হ্যাঁ দুটোই দুর্ধর্ষ। নেতা মিঠুন চক্রবর্তীও দুর্ধর্ষ, অভিনেতা মিঠুন চক্রবর্তী দুর্ধর্ষ। ধরুন আজকে মানে
পলিটিক্যালি অ্যাক্টিভ হলে তার একটা ব্যাকক্লাস আসে, বিরোধীদের পক্ষ থেকে বা বিপক্ষ দলের পক্ষ থেকে একটা সমালোচনা আসে, হয়তো সেটা আজকে আপনাকে সহ্য করতে হচ্ছে। কোথাও কি মনে হয় না যে দরকার ছিল? এগুলো আসবেই, দিস ইজ পার্ট অফ দ্য গেম। কিন্তু কোথায় কোথায় কী হয় জানো তো, একটা রাজনীতিক সমালোচনা ভালো লাগে। হুম। আমাকে যেমন বলে উনি তো রাজনীতি বোঝেন না, এটা ওকে, নো প্রবলেম, আমি বুঝি না, আপনারা বোঝেন তো, আপনি যদি বোঝেন আমাকে একটু বুঝিয়ে দিন, সেটাও করেন না। ওকে, দ্যাটস ওকে। হুম। কিন্তু যখন আপনি নোংরামিতে চলে যান, মানে রাজনীতির একটা মাপকাঠি তো আছে, হুম। সেই নোংরামিতে গিয়ে পার্সোনাল অ্যাটাক করে মা, বোন, ভাই, স্ত্রী, দেন ইট ইজ নট, ইট ইজ নট ওয়ার্থ ইট টু টক অ্যাবাউট ইট। সেই রাজনীতি আমি করি না। সেই সমালোচনা যারা করেন তাদের আর কিছু বলার নেই আমার, কেন একটা লিমিট অবধি আমিও নিলাম, দেন আই হ্যাড টু ফাইল এ কেস।